Hello viewers, welcome everybody to Badullah Academy. বার বিজিএস এমসিকিউ প্রিপারেশনের অংশ হিসেবে আজকে আমরা সিপিসির সেকশন বিভিন্ন সেকশন থেকে আলোচনা করব। আজকে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেকশন আলোচনা করতে যাচ্ছি। আহ, এই সেকশনগুলোর মধ্যে অন্যতম হলো সেকশন 55। এখানে গ্রেপ্তার এবং আটক সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে ডিক্রি জারির জন্য দেনদারকে যে কোনো সময় গ্রেপ্তার করা যাবে, তবে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের পূর্বে গ্রেপ্তারের জন্য তার গৃহে প্রবেশ করা যাবে না। অর্থাৎ এখানে একটা তার লিমিটেশন দেওয়া হচ্ছে যে আহ, রাতের বেলা কারো বাড়িতে প্রবেশ করা যাবে না, স্পেশালি সিভিল মামলার প্রয়োজনে গ্রেপ্তার করার ক্ষেত্রে। অর্থাৎ ডিক্রি জারির জন্য যদি দিনদারকে গ্রেপ্তার করতে হয়, রাতের বেলা তার বাড়িতে প্রবেশ করা যাবে না, এই বাধাটা দেওয়া হয়েছে এখানে সেকশন 55-এ। এখান থেকে প্রশ্ন আসতে পারে কখন ডিক্রি জারির জন্য গৃহে প্রবেশ করা যাবে না। উত্তর হলো রাতের বেলা। কোন ধারায় এই ডিক্রি জারিকে রাতের বেলায় গ্রেপ্তার করা যাবে না সেটা বলা হয়েছে। উত্তর হলো সেকশন 55। এইভাবে দুই ভাবে এখান থেকে কোশ্চেনটা আসতে পারে। এরপরে হলো সেকশন 56। এখানে বলা হয়েছে টাকার মামলার ডিক্রি জারিতে, টাকার মামলার মানি স্যুটের ডিক্রি জারিতে মহিলাকে গ্রেপ্তার বা আটক করা যাবে না, এই ধরনের একটা বিধান রাখা হয়েছে। এখানে বলা হয়েছে যে টাকার ডিক্রি জারির জন্য হয়তো মহিলার আহ, বিরুদ্ধে একজন মামলা করছে টাকা পাওনার দাবিতে, আদালত ডিক্রি দিয়েছে, বিবাদীকে বলছে, ওই মহিলাকে বলছে যে এতদিনের মধ্যে টাকাটা দিয়ে দেবেন, কিন্তু মহিলা দিল না। তখন হয়তো আদালত তার তার সম্পত্তি ক্রয় করে বিক্রি করার ব্যবস্থা করছেন, কিন্তু সমস্ত টাকা পাননি। অর্থাৎ এই ধরনের কোন একটা সিচুয়েশনে ওই মহিলাকে গ্রেপ্তার করার আবশ্যকতা থেকে দিয়েছে। এই 2025 সালের আগের বিধান ছিল যে কোনো মহিলাকেই টাকার ডিক্রি জারিতে, টাকার মামলার ডিক্রি জারিতে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু এই 2025 সালে কিছুটা সংশোধনী আনা হয়েছে। এখানে বলা হয়েছে মহিলাদের ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে মহিলা যদি বৃদ্ধ হন, পঙ্গু হন, গর্ভবতী হন, দুগ্ধ দানকারী মহিলা হন, তাহলে এদেরকে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু অন্যান্য মহিলাদের গ্রেপ্তার করা যাবে। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে যে নিচের কোন কোন মহিলাকে টাকার মামলার ডিক্রি জারিতে গ্রেপ্তার করা যাবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট হয়েছে এই পরিবর্তনের কারণে। এখানে আগে যেমন ইন জেনারেল ছিল যে কোনো মহিলাকেই মানি সুটের ডিগ্রি এক্সিকিউশনের ক্ষেত্রে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু এখন এখানে কিছু কোয়ালিফাইং ওয়ার্ড দেওয়া হয়েছে যে কাকে কাকে করা যাবে বা কাকে কাকে করা যাবে না। কাকে কাকে করা যাবে না যেটা সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, বৃদ্ধ মহিলা যদি হয়, তারপরে তিনি যদি ইনফার্ম হন, দ্যাট ইজ পঙ্গু হন বা চলৎশক্তিহীন হন, কিংবা তিনি গর্ভবতী প্রেগনেন্ট মহিলা হন অথবা ব্রেস্ট ফিডিং উইমেন হন, তাহলে এদের গ্রেপ্তার করা যাবে না। কিন্তু তাহলে বোঝা যাচ্ছে এখানে অন্যান্য মহিলা, সাধারণ মহিলা গ্রেপ্তার করা যাবে। আহ, এখান থেকে প্রশ্ন আসতে পারে কোন মামলার ডিগ্রি জারিতে মহিলা দিনদারকে গ্রেপ্তার করা যাবে না। উত্তর হলো টাকার মামলা। এরপর আসেন সেকশন 58, এবং এখানে ডিটেনশন এবং রিলিজের কথা বলা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে 50 টাকার বেশি অঙ্কের টাকা আদায়ের মামলায় মানি ডিক্রি জারিতে দেনদারকে 6 মাসের এবং 50 টাকার কম অঙ্কের টাকার জন্য ডিক্রি জারিতে 6 সপ্তাহের বেশি সিভিল জেল আবদ্ধ করা যাবে না। অর্থাৎ এটা তো সেই 1908 সালের আইন, তখন 50 টাকা অনেক বেশি ছিল। তাহলে 50 টাকার বেশি যদি কেউ মানি স্যুট করে, হয়তো 60 টাকা হতে পারে, 70 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, এটা বলছে 50 টাকার অধিক অঙ্কের টাকা আদায়ের জন্য মানি ডিক্রি জারিতে দেনদারকে যদি আটক করা হয়, তাহলে তাকে 6 মাস পর্যন্ত সিভিল জেল আবদ্ধ রাখা যাবে। আর 50 টাকার কমের যদি মামলা হয়, তাহলে তাকে 6 সপ্তাহের বেশি সিভিল জেলে আবদ্ধ রাখা যাবে না। তবে এখানে বলা হয়েছে যে এই যে যাকে সিভিল জেল আটক করা হলো, তিনি সিভিল জেল থেকে মুক্তি পেতে পারেন যদি ডিক্রিকৃত টাকা পরিশোধ দিয়ে দেওয়া হয়। জেলে আছেন তিনি 2 মাস যাবত বা 2 সপ্তাহ যাবত, এখন তিনি টাকাটা দিয়ে যাচ্ছেন, তাহলে সঙ্গে সঙ্গে ডিক্রিকৃত টাকা পরিশোধের জন্য তাকে সিভিল জেল থেকে মুক্তি দেওয়া যাবে। যদিও ইতিমধ্যে তার 6 মাসের সিভিল জেলের আদেশ হয়েছে বা 3 সপ্তাহের সিভিল জেলের আদেশ হয়েছে, তৎসত্ত্বেও ডিক্রিকৃত টাকাটা প্রদান করার সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দেওয়া যাবে। আবার বলা হয়েছে আহ ডিক্রিদারের অনুরোধে, ডিক্রিদার যদি নিজে অনুরোধ করে না ঠিক আছে
ওকে ছেড়ে দেন। হ্যাঁ, অথবা অন্য কোনো ভাবে ডিক্রি জারি হলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি ডিগ্রি, প্রধানত ডিগ্রিকৃত টাকা যদি শোধ দেয়, তাহলে যতদিনের সিভিল জেল হোক না কেন সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দিতে হবে। ডিগ্রিদার যদি নিজে অনুরোধ করে তাহলে তাকে ও, মুক্তি দেওয়া যাবে। তবে এখানে একটা শর্ত দেওয়া হয়েছে, এই যে ডিগ্রি, যদি ডিগ্রিদারের অনুরোধে যদি তাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলেও এই অর্থ পরিশোধের দায় থেকে জাজমেন্ট ডেটর কখনো রেহাই পাবেন না। তবে তাকে পুনরায় আর সিভিল জেলে আবদ্ধ করা যাবে না। তো এই সেশনটা খুবই ইম্পর্টেন্ট, বিজেএস এবং বার এখান থেকে কোশ্চেন হতে পারে। 2015 সালে একটা প্রশ্ন এসেছিল এখান এখান থেকে, অনধিক 50 টাকার ডিক্রি জারিতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে: ক 2 সপ্তাহ, খ 3 সপ্তাহ, গ 5 সপ্তাহ, ঘ 6 সপ্তাহ। উত্তর হলো 6 সপ্তাহ। কেন? অনধিক 50 টাকা, মানে 50 টাকার বেশি নয়, এই জন্য 6 সপ্তাহ। এটা সেকশনে বলে দেওয়া হয়েছে, সেকশন 58। এরপরে আসেন সেকশন 60। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকশন এবং একটা বড় সেকশন, এখান থেকে নানাভাবে কোশ্চেন হতে পারে। সো এটা দাগ দিয়ে রাখেন, এটা মুখস্থ রাখতে হবে। সেকশন 60-তে কি বলা হয়েছে? এখানে দুইটা লিস্ট দেওয়া হয়েছে, কোন কোন সম্পত্তি ক্রপ করা যাবে আর কোন কোন সম্পত্তি ক্রপ করা যাবে না। সো এখান থেকে নানাভাবে কোশ্চেন হতে পারে বিজেএস এবং বারে। তো আপনারা এই সেকশনটা পারতপক্ষে মুখস্থ করার চেষ্টা করবেন। প্রথমে আমি বলবো যে কোন কোন সম্পত্তি অ্যাটাচ করা যাবে না, ক্রপ করা যাবে না। হুম, সরি, কোন কোন সম্পত্তি ক্রপ করা যাবে সেটা আমি বলবো। প্রথমত, দ্য প্রপার্টি হুইচ লায়াবল টু বি অ্যাটাচড। যেমন বলা হয়েছে বিবাদী দেনদারের জমি, তাহলে জমি অ্যাটাচ করা যাবে, বাড়ি অ্যাটাচ করা যাবে, বিল্ডিং অ্যাটাচ করা যাবে, মালামাল অ্যাটাচ করা যাবে, টাকা অ্যাটাচ করা যাবে, ব্যাংক নোট অ্যাটাচ করা যাবে, চেক, হুন্ডি, সরকারি সিকিউরিটিজ অ্যাটাচ করা যাবে, বন্ড, ঋণ, কোম্পানি শেয়ার এবং যে কোনো বিক্রয়যোগ্য সম্পত্তি, বিক্রয়যোগ্য স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করা যাবে। তাহলে দিজ আর দ্য লিস্ট অফ অ্যাটাচেবল প্রপার্টি আন্ডার সেকশন 60। 60-র অধীনে এই সম্পত্তিগুলো অ্যাটাচ করে নিলাম বিক্রয়ের মাধ্যমে ডিক্রিকৃত টাকা আদায় করা যাবে। তাহলে সেকশন 60-তে এই বিবাদী দেনদারের জমি, বাড়ি, ভবন, মালামাল, ব্যাংক নোট, চেক, হুন্ডি, সিকিউরিটিজ, ব্যাংক, কোম্পানি শেয়ার এবং অন্য কোনো যে কোনো সেলেবল প্রপার্টি, বি ইট মুভেবল অর ইমুভেবল, ইট ক্যান বি অ্যাটাচড। তাহলে এই লিস্টটা মনে রাখতে হবে, কারণ এইগুলো দিয়ে নানাভাবে এমসিকিউ কোশ্চেন হতে পারে। এরপরে আমি আলোচনা করব কোন সম্পত্তিগুলো অ্যাটাচ করা যাবে না, দ্য প্রপার্টি নট সাবজেক্ট টু অ্যাটাচমেন্ট। তাহলে প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র, অর্থাৎ অ্যাপারিং, উইয়ারিং অ্যাপারেলস, আমরা যে জামা কাপড়, শার্ট প্যান্ট এগুলো পরে, এগুলো হলো পরিধেয় বস্ত্র, এগুলো অ্যাটাচ করা যাবে না। তারপরে রান্নার সামগ্রী, থালা বাসন, ভাত রান্না, রাইস কুকার, মানে রান্না করার পরে এগুলো হলো রান্নার সামগ্রী, ইউটেন্সিলস যেটাকে বলি, এটা অ্যাটাচ করা যাবে না। এরপরে বলা হয়েছে বিছানা এবং বিছানাপত্র, বেড অ্যান্ড বেডিংস, এই খাট, বিছানা, বিছানাপত্র, তোশক, এগুলো অ্যাটাচ করা যাবে না। এরপরে বিবাদের স্ত্রী, সন্তান, এগুলো অ্যাটাচ করা যাবে না। এবং যেসব ব্যক্তিগত গহনাপত্র যেগুলো ধর্মীয় বা প্রথাগত কারণে মহিলা থেকে আলাদা করা যায় না, যেমন হিন্দু মহিলারা যে মঙ্গলসূত্র পরে বা মুসলিম মহিলারা নাকে নাকফুল পরে, এগুলো কখনো অ্যাটাচ করা যাবে না, কারণ এগুলো ধর্মীয় কারণে এগুলো থেকে মহিলাদের পৃথক করা যায় না। এরপরে শিল্পীর তুলি, মানে টুলস অফ আর্টিসান, এই যে যেমন যারা স্কাল্পচারে পড়ে, চারুকলায় পড়ে, তারা যে বিভিন্ন ছবিতে আঁকে, ছবি আঁকার যে সরঞ্জাম আছে এটাকে বলছে টুলস অফ আর্টিসান, এটা অ্যাটাচ করা যাবে না। দেনদার কৃষিজীবী হলে হাল চাষের যন্ত্রপাতি, অর্থাৎ যদি তিনি কৃষক হন তাহলে তার হাল চাষের যন্ত্রপাতি এটা অ্যাটাচ করা যাবে না, গরু, লাঙ্গল, জোয়াল অথবা পাওয়ার টিলার, এগুলা অ্যাটাচ করা যাবে না। গবাদি পশু, ওই যে বলদ, হালের বলদ, অথবা তার অন্যান্য যে বাড়িতে গাই গরু আছে বা অন্য কিছু আছে, এগুলো অ্যাটাচ করা যাবে না। এবং বীজ দানা, যেগুলো তার জীবিকা অর্জনে লাগে, অর্থাৎ মানে সিডস যেগুলো দিয়ে তিনি ফসল বুনেন, এই বীজ বা এগুলো অ্যাটাচ করা যাবে না। এরপরে বলা আছে কৃষিজীবী দেনদারের বাড়ি এবং ভবন, অর্থাৎ কৃষকের বাড়ি এবং বাড়ি সংলগ্ন যে জিনিসপত্র গুলো আছে এবং ঘর বাড়ি আছে, এগুলো অ্যাটাচ করা যাবে না।
এরপরে হিসাবের বই, অর্থাৎ অ্যাকাউন্টস বুক, রেজিস্টার, এটা অ্যাটাচ করা যাবে না। ক্ষতিপূরণের অধিকার, কোনো ব্যক্তি কোনো কিছু থেকে যদি ক্ষতিপূরণ পাওয়ার অধিকার হয়, একটা অ্যাক্সিডেন্ট হলো, মামলা করলো, এই ক্ষতিপূরণের অধিকার অ্যাটাচ করা যাবে না। ব্যক্তিগত সেবা পাওয়ার অধিকার অ্যাটাচ করা যাবে না। অবসরভোগীর সরকারি বৃত্তি ও পারিতোষিক অর্থাৎ পেনশন অ্যাটাচ করা যাবে না। মজুরের এবং গৃহ পরিচারিকার মজুরি, মজুর মানে ডে লেবারার, যারা শারীরিক পরিশ্রম করেন অথবা কারো বাসায় গৃহ পরিচারিকার কাজ করেন, এদের মজুরি অ্যাটাচ করা যাবে না। বেতনের প্রথম 100 টাকা এবং অবশিষ্ট বেতনের অর্ধেক, এটা একটু এক্সপ্লেনেশন দরকার। যেমন ধরেন একজন ব্যক্তির 5,000 টাকা বেতন আছে, তাহলে বেতনের প্রথম অংশ, প্রথম 100 টাকা, তাহলে 5,000 থেকে বোধহয় 500 টাকা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন ব্যক্তির 500 টাকা বেতন, তাহলে প্রথম 100 টাকা অ্যাটাচ করা যাবে না, প্রথম 100 টাকা। তাহলে থাকলো বেতন কত তার, 400 টাকা। এবং বলছে অবশিষ্ট বেতনের অর্ধেক, অবশিষ্ট মানে হলো ওখানে হলো 400 টাকা, তাহলে অবশিষ্ট বেতনের অর্ধেক মানে 200 টাকা, যেহেতু 400 টাকা অর্ধেক হলো 200 টাকা, তাহলে মোট 300 টাকা অ্যাটাচ করা যাবে না। আমি আমি রিপিট করেছি উদাহরণটা। যেমন একজন ব্যক্তির 500 টাকা বেতন, তাহলে বেতনের প্রথম 100 টাকা অ্যাটাচ করা যাবে না, তাহলে 100 টাকা গেল, আর থাকলো 400 টাকা। বলা হয়েছে অবশিষ্ট বেতনের অর্ধেক অ্যাটাচ করা যাবে না, তাহলে 400 টাকার অর্ধেক হলো 200 টাকা, তাহলে এই দিকে 200 টাকা, প্রথম 100 টাকা, এই 300 টাকা, তাহলে 500 টাকার মধ্যে 300 টাকা অ্যাটাচ করা যাবে না, তার মানে 200 টাকা অ্যাটাচ করা যাবে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে এয়ার এয়ার নেভি অথবা আর্মির যে সেনারা আছে, এদের বেতন ভাতা দিয়ে অ্যাটাচ করা যাবে না। এবং ফিউচার মেইনটেনেন্স, এটাও ফিউচার মেইনটেনেন্সের অধিকার, এটাও অ্যাটাচ করা যাবে না। তাহলে এই সেকশন 60 খুবই ইম্পর্টেন্ট, এর নানান ভাবে কোশ্চেন আসতে পারে, আপনারা এগুলো মুখস্থ রাখবেন। এখান থেকে আরো যেগুলো প্রশ্ন আসতে পারে যে প্রকৃত সম্পত্তির তালিকা নিচে কোন ধারায় দেওয়া হয়েছে, উত্তর হলো সেকশন 60-তে। আবার বলা যেতে পারে যে ক্রয় করা যাবে না এমন সম্পত্তির তালিকা নিচে কোন ধারায় দেওয়া হয়েছে, সেকশন 60-তে। ক্রয় করা যাবে এমন সম্পত্তির তালিকা কোথায় দেওয়া আছে বা নেই, এই দুই ভাবে এখানে আসতে পারে। এবং সম্পত্তি গুলা যেগুলা ক্রস করা যাবে, অ্যাটাচ করা যাবে এবং অ্যাটাচ করা যাবে না, এগুলো দিয়েও একাধিক কোশ্চেন হতে পারে। সো এই কোশ্চেনটা, এই সেকশনটা মুখস্থ রাখতে হবে। এরপরে আছে সেকশন 62, বসত বাড়ির সম্পত্তি আটক। এখানে বলা হয়েছে বসত বাড়ির সম্পত্তি ক্রয় করার জন্য কোন অফিসার বিবাদী দেনদারের বাড়িতে আহ, কোনো অস্থাবর সম্পত্তি ক্রয় করার জন্য সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের পূর্বে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ বিবাদী দেনদারের বাড়ি থেকে যদি কোনো মুভেবল প্রপার্টি অ্যাটাচ করতে হয়, তাহলে রাতের বেলা প্রবেশ করা যাবে না, এটা বলা হয়েছে। এরপর আসেন সেকশন 64। এখানে বলা হয়েছে ক্রয়ের পর ব্যক্তিগত সম্পত্তি হস্তান্তর অবৈধ। অর্থাৎ আদালত থেকে যদি কোনো সম্পত্তি অ্যাটাচ করার নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ কোর্টের স্টাফ গিয়ে, মানে বাই বিট অফ ড্রাম ওর আদার কাস্টমারি মোডস, এই নিশানদিহি করে যদি বলে যে এই সম্পত্তিটা আদালতের পক্ষ থেকে ক্রয় করা হলো, তাহলে এই সম্পত্তির কোনো ধরনের বেচা বিক্রি, হস্তান্তর, এগুলো কোনো কিছু করা যাবে না। যদি করা হয় তাহলে সেটা অবৈধ বলে গণ্য হবে। ওকে। এরপরে আসেন সেকশন 74। এখানে জারি কার্যক্রমে বাধা দানের কথা বলা হয়েছে। ডিক্রিদার বা নিলাম খরিদ্দারের ডিক্রিপ্ত সম্পত্তি দখল গ্রহণে বিবাদী দেনদার বা তার পক্ষে অন্য কেউ যদি বাধা দেয়, তাহলে বাধা দানকারীকে আদালত সর্বোচ্চ 30 দিনের সিভিল জেল আবদ্ধ রাখতে পারবে। তাহলে সিভিল কোর্টের ডিক্রি জারি কার্যক্রমকে শক্তিশালী করার জন্য এই সেকশনটা করা হয়েছে। সিভিল কোর্ট যদি কোনো সম্পত্তির আহ, হস্তান্তর করতে যায় বিবাদীর কাছ থেকে নিয়ে বাদীকে, অথবা অন্য কোনো ধরনের ডিক্রি জারির কাজে তার স্টাফকে পাঠায়, নাজির সাহেবকে পাঠায়, তাহলে এই দখলদিহি কার্যে বাধা প্রদান করা যাবে না। সহজ করে মনে রাখতে হবে যে দখলদিহি কাজে কোর্টের স্টাফকে বাধা দেওয়া যাবে না, যদি দেয় তাহলে সেকশন 74 এর বিধান অনুযায়ী 30 দিনের সিভিল জেল হতে পারে। তো আজকে এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা জানেন আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স পরিচালনা করি। আপনারা যারা অল্প সময় দক্ষ আইনজীবী হতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন